হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরা কেমন আছি সেটা তো তোমরা সবাই জানো। তো আজকে হচ্ছে বুধবার, তো বুধবার সকাল সকাল উঠেই আমি রান্নাবান্না একদম বসিয়ে দিয়েছি, যে কাজকর্ম কমপ্লিট করে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যাওয়া যায় এই কি দুপুরে মার খাবারটা নিয়ে। তো বাবা একটু আগে ফোন করেছিল, তো জানলো যে আমার স্যালাইনটা সকালে খুলে দিয়েছে। তো সকালে চা বিস্কুট এগুলো খেয়েছে আর কি। তো তার মানে আজকে দুপুরে হয়তো কিছু ভারী খাবার খেতেই পারবে, তো সেই মতন ভেবেই রান্নাবান্না শুরু করি। তো দেখা যাক কি হয়। তো এইটা অবশ্য সকালে জলখাবারের জন্য, তো ওদেরকে একটু রুটি বানিয়ে দেবো, রুটি তরকারি। আর আমার তো সিদ্ধ থাকে, জানোই আমি সিদ্ধ খেয়ে নেব। আর তারপরে ভাত টাত যা হবে সেটা যদি মা দুপুরে খেতে পারে তাহলে নিয়ে যাব। তো সেই মতনই রান্না শুরু করে দিয়েছি। তো কিছুক্ষণ পরেই বাবা ফোন করে জানালো যে আজকে স্যালাইন খুলেছে ঠিকই, কিন্তু আজকে সারাটা দিন লিকুইড খাবে। মানে ডাক্তারে হয়তো আজকে অপারেশন করতে পারে, কিন্তু বুঝতে পারছি না কী ব্যাপার। তো যাই হোক, তো সেই মতনই লিকুইডেরই ব্যবস্থা করা হচ্ছে, মানে স্যুপ বানিয়ে নেব বাড়িতে। তো সেই স্যুপটাই মা খাবে আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সকালের জলখাবারটাও রেডি হয়ে গেল। তো ওদেরকে রুটি দিয়ে দেবো, তারপরে একটু কাজ সেরে একদম ভাবলাম স্নান করে পুজো করেই খাবো। তো এর মধ্যে আবার একটু বাজারে যেতে হবে, কারণ বাড়িতে সবজি টবজি একদমই নেই। মঙ্গলবার দিন তো তোমরা তো জানোই, তোমাদেরকে আগেই বলেছি যে বুধবার দিন তো ওজোর মুখে ভাত হওয়ার কথা ছিল। তো তার জন্য ভাবছিলাম মঙ্গলবার দিন অল্প করে যা বাজার হবে হবে, আর বুধবার দিন যা রান্নাবান্না, বুধবার দিন তো বাইরে থেকে খাবার আসবেই। তো বাজার কিছুই ছিল না তেমন, তাই বোনকে আর পুচনকে একটু বাজারে পাঠাবো। আমি ওই সিদ্ধটাই করেছি, সিদ্ধটাই খেয়ে নেব। কালকে রাত্রি 10:30 11:15 নাগাদ আমি আর বাবা বাড়িতে ফিরি। তো তখনও মা স্যালাইন চলছিল, আর তখনও পর্যন্ত গাইনো ডাক্তার আসেনি। এবার প্রথমে বলি, মা তো প্রথমে গল ব্লাডারের স্টোন, সেটা তোমার সেপ্টেম্বর মাসে ধরা পড়েছিল। তো স্টোন ধরা পড়ার পরে অপারেশন হয়। তো বাবা ভেবেছিল বাইরে গিয়ে, বলতে গেলে কলকাতায় গিয়ে অপারেশন করাবে, সেরকম ভেবেছিল কিছু। কিন্তু তোমার তখন ব্যথা হয়নি। এইবার তোমার মঙ্গলবার দিন ভোরবেলা 3টে 3:30 থেকে ব্যথা শুরু হয়। তো ব্যথা শুরু হওয়ার পরে তারপরে নিয়ে যাই। এবার ওই রিপোর্টটা তো দেখেছিল, বাইরের রিপোর্ট, এখানে একটা ডায়াগনস্টিক সেন্টারে। এবার তারপরে হসপিটালেই তোমার কিছু টেস্ট দেয়, সেই টেস্টগুলো করায়। তো সেখানে তোমার প্রথমবার একটা টেস্ট করায়, সেটাতে তোমার গল ব্লাডারের স্টোন, সেই স্টোন থেকে ইনফেকশন হয়ে গেছে, সেটা ধরা পড়ে। দিয়ে তারপরে আবার একটা টেস্ট দেয়। তো তখনও আমি জানতাম না, তো সেইটা আমি ওইখানে গিয়ে জানতে পারি টেস্ট রিপোর্টের পরে, যে মার ওভারিতে একটা টিউমার আছে, এবং টিউমারটা বেশ বড় ধরনের। তো ওটা যারা জেনারেল সার্জন ছিল, মানে জুনিয়র ডাক্তার, তারা দেখেছিল, এবং তারা তারপরে সেটাকে গাইনোর কাছে রেফার করে, যে এই টিউমারটা যেহেতু ওভারিতে আছে, গাইনার ব্যাপার। তো ওরা বললো যে যদি শুধুমাত্র কি বলে গল ব্লাডারের স্টোনটাই যদি শুধু থাকতো, তাহলে ওরা সেটা তখন অপারেশন করে দিত। কিন্তু যেহেতু টিউমারও আছে, সেহেতু গাইনোর ব্যাপার এটা, তাই ওরা গাইনোকে রেফার করলো। আর তার সাথে তোমার টিউমারটার সাইজটা ওখানে ছিল, আরেকটা সিটি স্ক্যান করাতে বললো, সেটা তোমার আজকে হবে। সিটি স্ক্যানটা করানোর পরে এক্স্যাক্ট টিউমারের সাইজ সব কিছু জানা যাবে পুরো পরীক্ষার পরে। তারপরে ডাক্তার ডিসিশন নেবে যে কবে কি হবে, মানে কবে অপারেশন হবে না হবে, সেটা ডাক্তার তারপর ডিসিশন নেবে। বসো, তুমি একটু শান্ত হয়ে বসো বাবা, কথা বলে নি, পুট পুট করে যাচ্ছে সমানে। এবার তখনই ডাক্তার ডিসিশন নেবে। তো কালকে রাত্রিবেলা আমি ভেবেছিলাম গাইনো আসবো, বললো গাইনোকে রেফার করা হলো। এবার রেফার করা হলো বলতে গাইনো আসবে ভেবেছিলাম, কিন্তু প্রায় 10টা 10:30 পর্যন্ত বসে আছি, গাইনো ডাক্তার আসছে না। এইবার আমি বাড়িতে চলে আসবো ভাবলাম। এবার বাবারও শরীরটা ভালো ছিল না, বাবা ওখানে বাইরে থাকাটাও জানো, এরকম ঠান্ডার মধ্যে থাকাটাও একটু অসুবিধাজনক। তো রাত্রে যে আয়ামাসি ছিল তাকে বলে এবার নাম্বার দিয়ে আসা হলো, যে ডাক্তার আসলেই ফোন করতে। তো সে ফোন করে বললো আপনারা থাকার সময় তো ডাক্তার দেখে গেছে। এদিকে আমরা থাকার সময় যে এসেছিলো সে জেনারেল সার্জন ছিল, গাইনো আসেনি। এবার ও হয়তো নিজে তখন হয়তো মানে ওই ডাক্তারই হয়তো গাইনোর কাছে গিয়ে ডিটেলসটা বলেছে, আর গাইনো হয়তো আলাদা করে আর দেখেনি, যেহেতু ও দেখেছে বিষয়টা।
সেহেতু সে রিপোর্ট খুলে একদম দেখবে এরকম কিছু হয়তো হয়েছে। তো রাত্রিবেলা জানায়, তখন বাবা বলে আমরা তো ছিলাম তখন পর্যন্ত, তো গাইনো আসেনি, তো গাইনো আসলো কখন? তো বাবা একটু রেগে গেছিলো, বলে ঠিক আছে আমি সকালে গিয়ে দেখছি। তো সকালে এখন বাবা গেছে হসপিটালে, তো গিয়ে ফোন করলো যে মার সকালে স্যালাইনটা খুলে দিয়েছে, এখন আজকে খাওয়া দাওয়া করতে পারবে। এবার ডাক্তারে প্রথমে বলছিল যে এখন ব্যথা যেহেতু নাই, তো ছুটি দিয়ে দিতে চাইছিল, যে ছুটি দিয়ে দেবে, দিয়ে তারপরে তোমার অপারেশনের দিন ঠিক করবে। দিয়ে বাবাই তখন মানে আমিও বললাম যে না এখন ছুটি নিয়ে চলে আসবে, দেখা গেল হঠাৎ করে আবার এমন টাইমে ব্যথা শুরু হলো, বাড়িতে কেউ নেই, তখন কি হবে? আমি অফিসে আছি, বাবা হয়তো বাইরে আছে, বোনের তো জানোই যে পুচকেটাকে নিয়ে থাকে, আর পুচন তো ছোটো, ওর তো কিছু করার ক্ষমতা নেই। এবার হঠাৎ করে যদি এরকম ব্যথা শুরু হয় তখন কি করবে? তো বললাম তা দিয়ে বাবা তাই বললো যে না আপনি তাহলে একবারে স্ক্যানটা হয়ে যাক, দিয়ে আপনি একদম অপারেশনটা করিয়েই তারপরে একদম ছুটি দিন। এবার দিয়ে সেরকমই কথা হচ্ছে, এখন জানি না কি। এবার আমি তো সকালবেলা উঠে ওদেরকে, বোনকে আর বাবা তো সকালবেলা বেরিয়ে গেছে 7:30টার দিকে। এ বাবা, এটা বমি করে দিল গো, দাঁড়া। এবার ডাক্তার ওখানে পুরোপুরি যা হোক অপারেশন করে একদম ছুটি দেওয়ার কথাই বলা হয়েছে, যে একদম সুস্থ হয়ে আসুক। আজকে তোমার ওই রিপোর্টগুলো যা হবে দিয়ে তারপরে ঠিক হবে আর কি ডেট। এখন তো মার সাথে একটু আগে কথা হলো, তো মা আজকে সকালবেলা চা বিস্কুট টিস্কুট খেয়েছে, কারণ স্যালাইন খুলে দিয়েছে, কালকে সারাদিন স্যালাইন চলেছে। দেখি মুখটা মুছিয়ে দিই, চলছে। চিন্তায় ছিলাম, টেনশনে ছিলাম। তোমরা অনেকেই তোমরাও বলেছো যে ঠিক হয়ে যাবে, বা এটাতে এত টেনশন হওয়ার কিছু নেই। অনেক আমার পরিচিত আছে যারা বলেছো যে না এরকম টেনশন করার কিছু নেই, এরকম এখন হামেশাই হয়, চিন্তা নেই, ঠিক হয়ে যাবে। তো যাক, তোমরা অনেক আমাকে সাহস জুগিয়েছো। সত্যি টেনশন হয়, চিন্তা হয়, সে যত বড় অপারেশন হোক বা ছোটো হোক, বাড়ির লোক কেউ ভর্তি থাকলেই তখন টেনশন। আর হসপিটাল জিনিসটাই সত্যি ভয় লাগে, হসপিটালে পুলিশ দেখবে, এই দুটো জিনিস মারাত্মক ভয় লাগে। তারপর দেখলে তোমরা, এবার সকালবেলা ওদের জলখাবার করে দিলাম, বলতে গেলে তুলি আর পুচনকে এই রুটি তরকারি করে দিলাম, আর আমি ওই সিদ্ধ খেয়ে নিলাম। এবার বোন আর পুচন গেছে একটু বাজার করতে, ওদেরকে বাজারে পাঠালাম। বাজারে তেমন কিছু ছিল না, আর আমি এবার এটাকে একটু রেখে কাজগুলো সেরে নিই। বাসন পড়ে আছে কিছু, বিছানাটা গোছানো আছে, ঘরটা মুছে স্নান করে যাব পুজো করতে। পুজো করে এসে দুপুরের রান্নাটা করব, বেশি কিছু করব না। ওদের ডিম আনতে বলেছি, ডিমের ঝোল, আর ওইদিকে ভাত হয়ে যাবে, ব্যাস। ও তারপর আরেকটা কথা বলি, দাঁড়াও। একটা অদ্ভুত একটা জিনিস হয়েছে আমার সাথে কালকে রাত্রে। কালকে তো হসপিটালে ছিলাম। একটু দাঁড়াও। কালকে এবার আমি হসপিটালে তো ছিলামই দুপুরের পর, দিয়ে এবার মার যেই রুমে আছে, মা একদম এরকম দরজা দিয়ে ঢুকেই এই বাপাসের বেড, তো এরকম আর বেডে আমি বসে আছি, আর দরজা দিয়ে ধরো যে আসতে যাচ্ছে দেখাই যাচ্ছে। তো হঠাৎ করে আমি দেখলাম একটা স্ট্রেচার, ওটার মধ্যে তোমার আমি দেখলাম যখন স্ট্রেচারটা নিয়ে আসছে, আমি দেখছি একটা সাদা কাপড়ের ভেতর পাটা মোড়া, পাটুকু দেখছি সাদা কাপড়ের ভেতর। আমি এরকমভাবে কাকে নিয়ে আসছে, এবং যখন আস্তে আস্তে স্ট্রেচারটা আসছে পুরোটা, যখন আসলো দেখলাম পুরো মাথা পর্যন্ত পুরো সাদা কাপড়ে মোড়া, তখনই আমি বুঝলাম ডেড বডি। তখনই না আমার কীরকম গাটা শিউরে উঠলো। আমি না তখন বিষয়টা বললাম, হসপিটালে তো এটা ন্যাচারাল ব্যাপার, শিউরে উঠলো তখনই সত্যি বডিটা। দিয়ে আমি যা হোক ওটাকে মুখটা ঘুরিয়ে মার দিকে করে বসলাম, দিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। তারপরে আর কিছু সেরকম ব্যাপার নাই। দিয়ে বাড়িতে এসে কালকে আমি হঠাৎ করে স্বপ্ন দেখছি যে আমি আর মা বসে আছি কোথায়, সেখানে অনেক লোকজন। মা হঠাৎ করে আমাকে বলছে যে কিরে তুই কোনো কালো ছায়া দেখতে পেলি? বললাম কালো ছায়া না তো। দিয়ে আমি মা না ভয় আমার দিকে এগিয়ে আসলো, আমিও মার দিকে এগিয়ে গেলাম। দিয়ে মাকে আমি ধরেছি, দিয়ে হঠাৎ করে দেখলাম দুজন
দুটো ছায়া, মানে স্বপ্নের মধ্যেই দেখছি দুটো ছায়া এরকম আমাকে মাকে কন্টিনিউ পাক মেরে মেরে ঘুরছে। আর আমি মাকে মানে আমি অনুভব করতে পারছি, স্বপ্নের মধ্যে আমি অনুভব করছি আমার গায়ের মধ্যে ঘেঁষে ঘেঁষে কে চলে যাচ্ছে। দিয়ে তো আমি ভয় পেয়ে গেছি প্রচণ্ড। দিয়ে আমি স্বপ্নের মধ্যেই তোমার হনুমান চালিসা পড়তে লেগেছি। আর দিয়ে যখন আমার মেয়ে ধাক্কা মেরেছে, মাম্মি করে ধাক্কা মেরেছে, তখন আমি হনুমান চালিসা পড়ছি। দিয়েই তারপর শুয়ে শুয়ে হনুমান চালিসাটা কমপ্লিট করলাম একদম, মানে আমার সম্বিত ফেরার পরও হনুমান চালিসাটা কমপ্লিট করলাম। কমপ্লিট করে নিয়ে তারপরে উঠলাম। তখন কটা বাজছে, এই 3টে সাড়ে 3টে বাজছে এরকম সময়। এত মারাত্মক ভয় লেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। দিয়ে তারপরে খারাপ তাই না শোনা আমার, দিয়ে ভয় লেগেছে। তো দিয়ে সকালবেলা উঠে বোনকে আর পুজনকে বললাম, মাকে কিছু বলিনি, দরকার নেই, মার একটা শরীর অসুস্থ, তখন আবার ভয় পেয়ে যাবে, ওখানে একা আছে। যে এরকম একটা তো ঘটনা ঘটলো বলতে কি স্বপ্ন, সত্যি ভয় লেগে গেছিলো ভীষণই। এবার কেন দেখলাম স্বপ্নটা, কি বৃত্তান্ত কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, আমার তো একটা জিনিস মানে হনুমান চালিসাটা কমপ্লিট করার পর আমার একটা জিনিস মনে হলো যে কোনো বিপদ হয়তো আসতে চলেছিল, সেটা কেটে গেল। আমি জানি না, আমার সেটাই তখন ফিলিং হলো যে যা হোক বিপদটা কাটাতে পেরেছি বা কেটে গেছে কিছু একটা বিপদ, সেটা আমি বুঝতে পারছি না। এখন দেখা যাক কি। মা আবার হাত জোর করে নমস্কার করছে, দেখেছো? নমস্কার করছে সবাইকে। সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে। আজকে ওর মামা ভাত হওয়ার কথা ছিল জানো, এত খারাপ লাগছে। আজকে তো আমি ছুটি নিয়ে রেখেছিলাম, ওর মামা ভাত হওয়ার কথা ছিল আজকে এই বাড়িতে। সেই তো ক্যাটারিংওয়ালা সবাই, ক্যাটারিং মানে খাবার টাবার সব কিছু বলা হয়েই গেছিলো, মেনু ঠিক হয়ে আজ সবাই তো সব কালকে মানা করা হলো, সব যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল সবাইকে মানা করা হলো, জানো তো খারাপ লাগছে। ওর আজকে মাছ ভাত খাওয়ার কথা ছিল। এমনকি মন্দিরে পর্যন্ত আগের দিন কবে জানো, শুক্রবার দিন না কবে, শুক্রবার না এই রবিবার, শুক্রবার আগে বৃহস্পতিবার দিন বোধহয় মা এইখানে যে রবির কালীবাড়ি আছে ওখানে গিয়ে মন্দিরে বলে এসেছিল প্রসাদটা আজকে নেবে দুপুরবেলা, সেই মায়ের যে প্রসাদ সেই প্রসাদটা মুখে দেবে। তো প্রসাদ বলতে অন্নপ্রসাদ যেটা দেয় ভাত টাতগুলো সেইগুলো, তো সেইটাও তোমার বলে এসেছিলো, তো সেটাও আর আনা হবে না, সেটা মা আর বাবাই আনতে যেত। তারপরে এতক্ষণে তো বাড়িতে ধরো কত লোকজন হই হুল্লো শুরু হতো। তো যা হোক, একটা মানুষ অসুস্থ যেখানে হসপিটালে আছে সেখানে আনন্দটা সত্যি আসে না, হয়ই না। তো তাড়াতাড়ি মা সুস্থ হয়ে আসুক, তারপরে এটা তো পোস্টপোন করা হয়েছে, তবে মামা ভাতটা তো অবশ্যই হবে। সেটা পরবর্তীতে মা যখন সুস্থ হয়ে যাবে, একদম একদম ভালোভাবে আনন্দ টানন্দ করতে পারবে তখনই হবে, তার আগে আর হচ্ছে না। তো দেখা যাক কি হয়। তো এখন যাই, আমি একটু ওকে বিছানায় শুইয়ে রেখে দেখি বাসনগুলো মেজে নিতে পারি নাকি। হসপিটালে পৌঁছলাম এখন, মার কিছু জামা কাপড় আর এদিকে খাবার স্যুপ নিয়ে এসছি, মা দুপুরবেলা খাবে স্যুপ। আর বাবা এখানে গাড়ি রাখতে গেল গ্যারেজে, মানে মানুষজন আচ্ছা। এখন 9:15 বাজছে, তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আমি আর বাবা। তো মা এখানে আছে এখন। আজকে একটু ভারী খাবার বলতে চায়ের সাথে বিস্কুট আর একটু কেক খেয়েছে, আর রাত্রে হরলিক্স খাবে। তো যে রাতের মাসি আছে সে তাকে বলা হয়েছে সে হরলিক্স বানিয়ে দেবে। আর কালকে মাকে ডিসচার্জ করা হবে, কালকে ডিসচার্জ করে নিয়ে গিয়ে বাইরে গিয়ে অন্য ডাক্তার দেখানো হবে, অন্য একজন গাইনোর কাছে নাম লেখানো হয়েছে, সেখানে ডাক্তার দেখানো হবে, সেখানে দেখিয়ে সেখানেই বাকি ট্রিটমেন্টটা করানো হবে সেখানে। এবার সে কি বলছে না বলছে সেগুলো তো সব তোমাদের সাথে শেয়ার করব। নাম লেখানো হয়ে গেছে আর কি, বাইরে যে ডাক্তারের কাছে দেখানো হবে গাইনো, নাম লেখানো হয়ে গেছে, সেখানে কালকে
বাবা নিয়ে যাবে মাকে। এই বিকেলের 6:15 দিকে নাম লেখানো হয়েছে। ওইখানে এখন ওই ডাক্তার বাকিটা কি বলছে। তো প্রথমে এখানে একটু আগে ডাক্তার ভিজিটে এসেছিলো, তো সে বলছে যে আগে টিউমারটা অপারেশন করিয়ে নিন, তারপরে গলব্লাডার স্টোনটা, তো স্টোনের জন্য ব্যথাটা যে হয় সেটার জন্য ওষুধ সবই দেবে, তো আগে টিউমারটা অপারেশন। তো এখানকার তো যেহেতু এখানে ওরা বলছিল ইয়েতে ওপিডিতে গাইনা দেখাতে, কিন্তু দেখা গেল যখন আদার রেফার করেই দিচ্ছে, তারা ডিসচার্জ করে দিক, একদম বাইরে থেকেই দেখিয়ে নেবে এবং বাইরে থেকে অপারেশনটা করানো হয়ে যাবে, তাহলে একদম নিশ্চিন্ত হওয়া যাবে। তো বাইরে কালকে যে ডাক্তার দেখানো হবে, এখন সেই ডাক্তার যেরকম সাজেস্ট করবে বা কবে অপারেশন করবে, উনি ইমিডিয়েট করে দেবেন না কিছুদিন মেডিসিন চলার পরে তারপরে অপারেশন করবে, সেটা দেখা হবে। এখন কালকে যাক ডাক্তারের কাছে, তারপর কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের অবশ্যই জানাবো। তো এখন তো বাড়ি যাব, তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর সুস্থ হয়ে বাড়িতে সুস্থ হয়ে আবার তোমাদের সামনে ক্যামেরাতে আসতে পারে। ঠিক আছে।